আসসালামু আলাইকুম। দেখুন, আজকে আমরা যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 4। আমরা মূলত আজকে খুঁজে বের করার চেষ্টা করব যে বেসিক কাকে বলে, বেসিক কত প্রকার এবং বেসিক কী, বেসিক শিখলে পরে আপনার কি কাজে আসবে বা কি সুবিধা পাবেন। তো আমরা একাডেমিক এক্সাম থেকে নিয়ে শুরু করে কম্পিটিটিভ এক্সাম পর্যন্ত যে প্রশ্নগুলো বেসিক্যালি আলোচনা করা হয় কিংবা কোয়েশ্চেনার আমাদের কাছ থেকে কোয়েশ্চেন চায়, সে সংক্রান্ত বেসিকগুলি আমরা এখন আলোচনা করব। সো দেরি না করে চলুন আমরা এবার বেসিক সম্পর্কে আলোচনা করি। দেখুন, আমাদের এখানে প্রথমে যে সেন্টেন্সটা লেখা আছে, সেন্টেন্সটি হলো দ্য বয় গোজ টু স্কুল রেগুলারলি বাই বাস। আমি আবারও বলতেছি, দ্য বয় গোজ টু স্কুল রেগুলারলি বাই বাস। এখান থেকে দেখে সেন্টেন্সটি আপনার মনে হতে পারে শুধুমাত্র এটি একটি সেন্টেন্স এবং যার তিনটি অংশ রয়েছে। আপনার কাছে মনে হতে পারে সাবজেক্ট, ভার্ব এবং কি অবজেক্ট। আসলে কি তাই? কেন আমাদের ইংরেজির প্রতি এত অনীহা, কিংবা ইংরেজিতে কেন আমরা ইমপ্রুভ করতে পারতেছি না? চলুন সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত এই বাক্যে দেখুন দুটি অংশ রয়েছে। একটি হচ্ছে দ্য বয়, যাকে আমরা বলি সাবজেক্ট, এবং গোজ টু স্কুল রেগুলারলি বাই বাস, এটি হচ্ছে আমাদের প্রেডিকেট অর্থাৎ উদ্দেশ্য এবং হচ্ছে বিধেয়। তো বাক্যের আমরা শুরুতে যদি দেখি দা, এই দাটা হচ্ছে একটি ডেফিনিট আর্টিকেল। জেনে রাখা ভালো, আর্টিকেল মূলত ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। নেক্সট আমরা দেখি নাম্বার 2, এখানটাতে রয়েছে বয়। বয় হচ্ছে একটি কমন নাউন এবং এটি সিঙ্গুলার নাম্বার, যার প্লুরাল নাম্বার হচ্ছে বয়েস। নাম্বার 3 দেখলাম আমরা এখানে ভার্ব রয়েছে গোস। গোস এখানে একটি ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। কিন্তু নাম্বার 4 দেখুন গো এবং গোস। হোয়াটস দ্য ডিসক্রিমিনেশন বিটুইন গো অ্যান্ড গোস? গো ইজ বেস ফর্ম, বাট গোস ইজ প্রেজেন্ট ফর্ম। আমরা অনেকে হয়তো জানি না প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে পার্থক্যটা কী। অর্থাৎ উৎপত্তিগত অনুসারে বা অরিজিনালি যে ফর্মটা ভার্বের পেয়ে থাকি আমরা, সেটা হচ্ছে বেস ফর্ম, এবং তার সাথে এস বা ইএস যোগ করে যে ফর্মটা আমরা পাই সেটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। নেক্সট আমরা দেখি নাম্বার 5 রয়েছে গো, এবং এই গোটি একটি ইরেগুলার ভার্ব অথবা ইন্ট্রানজিটিভ ভার্ব। কেন? কারণটা হলো এই গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। সো এটি একটি ইরেগুলার ভার্ব এবং এটি ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ এই ভার্বের কোনো কর্ম এখানে বা অবজেক্ট এখানে নেই। আপনার হয়তো মনে হতে পারে যে টু স্কুল রেগুলারলি বাই বাস, এইটুকুই এই ভার্বের অবজেক্ট, কিন্তু আপনার ধারণাটা ভুল। চলুন আমরা আরেকটু ব্যাখ্যা করে বলি। এই সেন্টেন্সটা হচ্ছে একটি দুটি অংশ রয়েছে, যেটা আমরা ইতিপূর্বে বলেছি, সাবজেক্ট এবং প্রেডিকেট। নাম্বার 7, এই সেন্টেন্সটার রূপ মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থানুসারে, এবং গঠনগতভাবে এই সেন্টেন্সটি একটি সিম্পল সেন্টেন্স। নাম্বার 8, দ্য বয়, এইটুকু আপনার কাছে সাবজেক্ট মনে হলেও মূলত এটি একটি ফ্রেজ এবং ফ্রেজটি হলো নাউন ফ্রেজ। টু স্কুল, এটি হলো একটি আপনার কাছে অবজেক্ট মনে হতে পারে, কিন্তু এটি অবজেক্ট নয়, এটি হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা এটি একটি প্রেপোজিশনাল ফ্রেজ। তো ফ্রেজ কি এবং ক্লজ কি সে সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। নাম্বার 10, রেগুলারলি। রেগুলারলি শব্দটা এখানে একটি অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্বের যে ক্লাসিফিকেশন তা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্স। নাম্বার 11, টু এবং বাই, যে আমরা ছোটো ক্লাস থেকে পড়ে এসেছি, এই দুটি হলো এক একটি অ্যাডভার্ব, এক একটি প্রেপোজিশন, এবং এটি হচ্ছে সিম্পল প্রেপোজিশন। প্রেপোজিশন কত প্রকার এবং প্রেপোজিশন কি পরবর্তী ক্লাসগুলোতে থাকছে সে সংক্রান্ত ভিডিও। নাম্বার 12 রয়েছে এখানটাতে স্কুল। স্কুল শব্দটি একটি নাউন, কিন্তু এটি কোন ধরনের নাউন? এটি হচ্ছে এখানে কালেকটিভ নাউন অথবা কমন নাউন। নাম্বার 13 লিখেছি আমরা এই বাক্যতে বাস। এই বাস এই শব্দটি এই বাক্যে একটি নাউন,
এবং এটি হচ্ছে একটি কনক্রিট বা কমন নাউন। নাম্বার 14, দেখলাম আমরা টেন্সের বিচারে এই বাক্যটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটি একটি সিম্পল প্রেজেন্ট টেন্স। নাম্বার 15, সেন্টেন্সগত দিক থেকে এটি অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফরমেশনে রয়েছে। নাম্বার 16, সেন্টেন্সের দিক থেকে এই বাক্যটি একটি মাত্র একটি ক্লজ দ্বারা গঠিত একটি সেন্টেন্স। এবং নাম্বার 17, এই সেন্টেন্সটিতে একটি মাত্র ফ্রেজ রয়েছে। তো আমরা যদি এভাবে এক একটি বাক্য অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে পড়াশোনা করি তাহলে ইংরেজির যে বেসিকটা, ইংরেজির যে বিটটা তা গ্রো করা সম্ভব। তো যদি আপনারা এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।